ওয়েলকাম টু আওয়ার পারাম ব্লগ চ্যানেল। তো আজকে আমি পারামকে তো স্কুলে দিয়ে দিয়েছি। পারামের শরীরটা সেরকম ভালো নেই, বাট মোটামুটি আছে। তো এবার দেখো, ঘরে অনেক কাজ আছে, তো তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে ঘরের কাজও করবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবে না। চলো দেখতে থাকো। চলো তাহলে কাজ শুরু করি। আর দেখতেই পাচ্ছ প্রথমে চলে আসলাম হচ্ছে ঘরে, কারণ রুমটা প্রথমে আগে ক্লিন করে নিলে না আমার মনে হয় খুব শান্তি লাগে। কারণ সকাল থেকে একদম বাসি বিছানাটা না পরিষ্কার করতে পারি না, যতক্ষণ না মিস্টার সিং আর পারাম একটুখানি না বেরোচ্ছে ততক্ষণ হয় না। কারণ মিস্টার সিং ওঠার পর পারাম তখন ঘুমিয়ে থাকে, আর যখন পারাম ওঠে তারপরে পুরো বিজি থাকি হচ্ছে ওকে স্কুলে পাঠানোর জন্য। আর তার মধ্যে তো শরীরটা খারাপ, কি বলবো, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিলো। বাচ্চাদের শরীর খারাপ হলে মাদের কিন্তু আধা শরীর কিন্তু শেষ হয়ে যায়। প্রথমে তো রাতের ঘুম উড়ে যায়, তারপর রাতে ভালো করে না ঘুমিয়ে আবার সকালবেলা পুরো দমে কাজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবার বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, যেন মনে হচ্ছে যেন খুব ভালো লাগছে। ছোটোবেলায় যেন তো এরম টান টান করে বিছানা মা পেতে দিত, আর মনে হতো যেন আমি ওই বিছানায় শুয়ে পড়ি। এবার দেখো চলে আসলাম হচ্ছে এই ক্যাবিনেটে। এই ক্যাবিনেটে দেখতে পাচ্ছ তো কত রকম জিনিসপত্র রেখে দিয়েছে, আর পুরো তো ওষুধে ভরা। এখন কিছুদিন চলবে এরকম ওষুধ, কারণ 5 দিন তো অ্যান্টিবায়োটিকই দিয়েছে খেতে। অ্যান্টিবায়োটিক ভুলে গেলে কিন্তু চলবে না। আর আমি এত ভুলাক্কার আছি জানো তো, আমি মানে ও নিজে ওষুধ খেতে ভুলে যাই আর ওষুধ খাওয়াতেও ভুলে যাই। কিন্তু এখন ওষুধ খাওয়ানো ভুললে চলবে না, কারণ পারামের অ্যান্টিবায়োটিক চলছে। একটা অ্যান্টিবায়োটিক ভুল হয়ে গেলে পুরো কোর্সটাই কিন্তু একদম উলটপালট হয়ে যাবে। কিন্তু আমি তাই সবসময় ঠাকুরকে প্রে করি যাতে আমি মনে রাখতে পারি যে আমাকে ওষুধ খাওয়াতে হবে। আর সেই জন্য তো খুব প্যানিকে থাকি। এখন কোনো ওষুধ নেই তো, পরে কোনো ওষুধ নেই তো, খাওয়ার আগে কী আছে, খাওয়ার পরে কী আছে, এই করতে থাকি। আর দেখো গল্প করতে করতে কিন্তু আমি মোটামুটি কাজ করেও নিচ্ছি। আর আজকে না আমি আর একটু টেনশানে আছি, কারণ যেহেতু পারাম স্কুলে গেছে, আর পারামকে বলেছি যে যদি তোর শরীরটা খারাপ লাগে তাহলে স্কুলে বলবি আমাকে ফোন করতে। তাই আমি ভাবছি আমি যদি ওয়াশরুম চলে যাই তাহলে যদি ফোন করে সেই সময় আমাকে যদি না পায় তখন কি হবে। একটা চিন্তা বলো তো, অনেক রকম কিন্তু ঘর সংসার করতে গেলে চিন্তা হয়। ছোটোবেলায় তো একদম সেসব বুঝতাম না গো, যে মারা কিভাবে এত চিন্তা করতে পারে। যখন আমার মা আমাদের জন্য অনেক রকম স্যাক্রিফাইস করতো, আমরা ভাবতাম যে কেন এত স্যাক্রিফাইস করে মারা, যে আমাদের জন্য কোথাও যায় না ঘুরতে, ঠান্ডা লেগে যাবে বলে কোথাও কিছু করে না। এখন সত্যি কথা বলছি, মা হয়ে বুঝতে পেরেছি যে কোনভাবে কিসের থেকে যে একটা চলে আসে যে শক্তি, যে ঘরে যে মেয়ে মানে অফিসে জব করতো, নিজেকে বিজি রাখতো, আজ সে মেয়ে দেখো সারাক্ষণ ঘরের মধ্যেই কিছু না কিছু কাজ করছে, সন্তান দেখছে। এই হচ্ছে মেয়েদের জীবন। আগেকার লাইফটা কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যায় একটা বিয়ের পর মেয়েদের। আচ্ছা, আমাকে তোমরা কি একটু হেল্প করতে পারবে? আমাকে এই রান্নাঘরে ক্যাবিনেটগুলো আমি কি দিয়ে মুছবো? আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে জানো তো এই রান্নাঘরে এইগুলো মুছতে। আমি এমন একটা কিছু ভালো সাজেশন পাচ্ছি না যে এইগুলো ভালো করে পরিষ্কার করা যায়। আর প্রত্যেক দিন পরিষ্কার করছি তো প্রত্যেক দিন কিছু না কিছু দাগ থেকেই যাচ্ছে। আর আমার কিন্তু একদম ভালো লাগে না যদি ক্যাবিনেটে কোনো রকম দাগ থাকে, কিন্তু কিছু করার নেই, যেহেতু রান্নাঘর আর কিছু না কিছু দাগ তো হবেই। কিন্তু ভালো করে যে পরিষ্কার করব সেরকম কিছু সলিউশনও পাচ্ছি না। আর কলিন দিয়ে কিন্তু আমি সেই স্যাটিসফ্যাকশানটা পাচ্ছি না যে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করার মতন। যাই হোক, এবার দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ফার্নিচার অলমোস্ট ডান হয়ে গেছে মোছা। আমি এখন ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, আর তারপরে মাসি এসে ঘরটা মুছে দেবে। আর জানো তো, যখনই আমি ক্লিন করি, ফার্নিচার মুছি বা কিছু, আমার কিন্তু একদম ঝাড়ু লাগাতেই হবে। সেই মাসি আবার ঝাড়ু লাগাক বা যাই করুক, আমার কিন্তু করতেই হবে। কারণ আমি এই নোংরা পুরো ঘরে, আমি এই ঘরে কিন্তু একবারও থাকতে পারবো না। মানে আমি স্নান করে পুজো করব আর পুরো নোংরা ঘরে, এটা সম্ভব নয়। তাই যখন ঠাকুর ঘর ঝাড় দিই কিন্তু পুরো রুমটাই ঝাড় দিয়ে দিই। হ্যাঁ, যখন একদম ভোরে যখন আমি পুজো করি তখন হয়তো পুরো ঘরটা ঝাড় দিতে পারি না, কারণ মিস্টার সিং বা পারাম ঘুমিয়ে থাকে, সেজন্য সেভাবে সম্ভব হয় না। কিন্তু যখন আমি বেলা করি, স্নান করি, তখন কিন্তু আমি পুরো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে আমি স্নানে যাই। এবার তোমাদেরকে আমি জানাবো যে আমি ইউটিউব জার্নিটা কেন স্টপ রেখেছিলাম। আমি লাস্ট 2 বছর ধরে জানো তো কোনো ইউটিউবে ভিডিও দিতে পারিনি। আমি কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম যখন আমি প্রথম ইউটিউব স্টার্ট করেছিলাম, খুব ভালো রেসপন্স পাচ্ছিলাম। আর আমি খুব চেয়েও ছিলাম যে আমি ইউটিউবটা কন্টিনিউ করব।
কিন্তু সেই সময় আমার এত শারীরিক প্রবলেম হচ্ছিল, মানে আমার হেলথ ইস্যু হচ্ছিল এতটা পরিমাণে যে আমি কন্টিনিউ চাইলেও আমি করতে পারছিলাম না। আর তখন না অনেক রকমভাবে অনেক রকম শুনছিলাম যে সুপারস্টিশিয়াস, যে এরম করলে এরম হচ্ছে, ওরম করে ওরম হচ্ছে। আর আমার দিনে দিনে আমার শরীরটা খুব খারাপও হচ্ছিল, মানে আমাকে এমন হয়েছিল যে আমাকে চেন্নাই যেতে হয়েছিল। সেটা কোনো একটা ব্লগে বলবো যে কিসের জন্য আমার কি হয়েছিল। তো তাই আমি চাইলেও কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না, বা ইউটিউবে ভিডিও কোনো কিছু দিতে পারছিলাম না। আজ কিন্তু দাঁড়িয়ে কিন্তু সেই জায়গায় আমি কিন্তু খুব আফসোস করি যে আমি যদি একটু যদি সাপোর্ট পেতাম, বা নিজে যদি সব কিছু সুপারস্টিশিয়াস ভুলে গিয়ে যদি আমি কিন্তু কন্টিনিউ করতাম, তাহলে কিন্তু আজকে হয়তো আমি কোনো একটা জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু যেহেতু আমি একটা সেই সময় একটুখানি ডিস্টার্ব মাইন্ডে ছিলাম, আর সবার কথা আমি ভাবছিলাম যে লোকে কী বলবে, লোকে কী ভাববে, সেই হিসেবে যেন তো আরও হয়ে উঠছিল না। কারণ আমাদের কাছে না লোকে কী বলবে, লোকে কী ভাববে, এটা খুব বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় একটা হাউসওয়াইফের জন্য। কিন্তু আজকে না সেই জায়গায় দাঁড়িয়ে এখনও ভাবি না তা না, কিন্তু আমার তার সাথে সাথে না সবথেকে হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে বড়, আমার নিজেকে কিছু করে দেখানো, যেখানে আমি হাউসওয়াইফ হয়ে আমি আমার কিছু কাজ করে আমি ওয়ার্কিং হতে চাই। সেজন্য না আমার স্বপ্নটা এতটাই বড় যে আমি অন্যদের কথাটা এখন ভুলে গেছি, তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছি। যদি তোমাদের সাথ থাকে, যদি তোমাদের সাপোর্ট আমি পাই, নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করতে পারবো। শুধু সাপোর্টটা আমাকে দিতে লাগবে। যদি সাপোর্ট তোমরা দাও তো নিশ্চয়ই একদিন হব। দেখো, কাউকে ছোট করে, কাউকে বাজে কথা বলে তো নিজে কিছু বড় হচ্ছি না। নিজের চেষ্টায় নিজের কাজ দেখিয়ে বড় হচ্ছি। সেখানে যদি তোমাদের সাপোর্টটা পাই তাহলেই তো আরও বেশি মোটিভেশন হবে বলো জীবনে। তোমাদের ছাড়া কিন্তু স্বপ্ন আমার কিছুতেই পূরণ হবে না, তাই তোমাদের সাপোর্টটা কিন্তু আমার লাগবেই লাগবে। হয়তো এখন আমি সেরকমভাবে আমার কোনো ফলোয়ার্স বা আমার কোনো সেরকম ভিউজ আসছে না, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। একের সময় মনে হয় যে আর করতে পারবো না, আমার আর ভালো লাগছে না, সব কিছু দিক দিয়ে যেন কেন জানি মনে হচ্ছে যে আমার স্বপ্নটা পূরণ হবে না। কিন্তু তারপরে আমি ভাবি যে না, আমি যখন স্বপ্ন দেখেছি তখন আমি চেষ্টা করবই। ঘরেই তো আছি, একা একাই তো থাকি, নিজের কাজ দেখিয়ে যদি কিছু করতে পারি। বাজে তো হচ্ছে না, বাজে তো কিছু করছি না, আমি আমার কাজটাকে আমি রিপ্রেজেন্ট করছি। তাতে যদি আমার কাজ দেখিয়ে আজ না কাল, কাল না পরশু, কোনো না কোনো একদিন যদি আমার জীবনে কিছু একটা লাইফে কিছু করে দেখাতে পারি, যে তখন আমি নিজেকে মনে করব যে হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি সাকসেস হতে পেরেছি। আর আমার লাইফে জানো তো প্রচণ্ড স্ট্রাগল থাকে, আমি চট করে কোনো কিছু পাই না, আমার লাইফে স্ট্রাগল করে আমি পাই। তাই আমি স্ট্রাগল করতে কখনো ভয় পাই না। আমি চেষ্টা করছি যে আমি নিজে কিছু যখন করতে পারবো তো আমি করে দেখাবই। তো এটা হচ্ছে আমার জেদ। আর যদি কোনো করতে পারলাম না, এত কিছু চেষ্টার পরেও যদি আমি ফেল হয়ে যাই, তাতে কি আছে? যখন পারাম বড় হবে তখন তো সে দেখতে পারবে না যে সে ছোটোবেলাটায় কী কী করেছে, মা ওর জন্য কী কী করতো, আমরা কী কী মজা করেছি। সেগুলো নয় আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওগুলো। আমি নাই বড় নাই হতে পারলাম, তাতে কি আছে, কিন্তু এইগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? যাই হোক, সেজন্য আমি নিজেকে একটুখানি মোটিভ রাখি, নিজেকে নিজে আমি মোটিভেশন দিই যে না, আমি যেটা করছি সেটা ঠিক করছি, আমি কোনো ভুল করছি না, না ভুল পথে যাচ্ছি, আর না ভুল করব। আর সবথেকে বড় অ্যাচিভমেন্ট কী হয়েছে জানো তো, এই ব্লগ করে? যারা ব্লগ করতো না, যারা ভিডিও বানাতো না, তাদেরও ইচ্ছে হয় যে তারা আমার মতন ভিডিও বানায়। আর সেরকম এক দুজন হয়েওছে, বানায়ও। আমি তাদের নাম এখন নেব না, যখন আমি কিছু নিজে করে দেখাবো তখন নিশ্চয়ই তাদের নাম নেব। আর তারা নিজেরা বলবে যে হ্যাঁ, তোর জন্য আমি কিছু করতে পেরেছি। আজ না, অন্য কোনো দিন এই ওয়ার্ডটা আমি ঠিকই পাবো, সেটা আমার নিজের ওপর কনফিডেন্ট আছে। আর যাই হোক, এবার দেখো, গল্প করতে করতে কিন্তু আমার দুপুরের মেনুও কিন্তু রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরে মেনু ছিল হচ্ছে সয়াবিন দিয়ে তেহেরি, আর এটা খেতে এতটা অসাম হয়েছিল কি বলবো। যদি তোমরা চাও রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। খুব ভালো হয় খেতে, দারুণ খেতে হয়। একবার আমার মতন এইভাবে তেহেরি বানিয়ে দেখবে, এত অসাম লাগে খেতে কি। আমি তো আমার নিজের হাতের খাবার খেয়ে বাহ করছিলাম যে এত ভালো লেগেছিল খেতে, আর একদম ঝরঝরে হয়েছিল। আমি নিশ্চয়ই তোমাদেরকে এই রেসিপিটা একদিন শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে তো তোমরা বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো নিজেরাই দেখো যে কেমন হয়েছে।
এই দেখো একদম ঝরঝরে একদম তোমার তেহারি বানানো হয়েছে। আর আমার কিন্তু জানো তো এইসব পোলাও কিন্তু ফ্রাইড রাইস চালে ভালো লাগে না, আমি কিন্তু একদম খাই হচ্ছে গোবিন্দভোগের চালে, যেটা আমার কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে রান্নাও করছিলাম, পারামকেও খাওয়াচ্ছিলাম, এবার আমিও নিজে খেতে বসে যাব। আর দেখো আমি নিজেই বলবো যে কমপ্লিমেন্ট দেবো যে কত দারুণ হয়েছিল খেতে। বাহ 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 বাহ, আমার কমপ্লিমেন্ট কে দেবে বলো? তাই নিজের খাবার নিজেই কমপ্লিমেন্ট দিচ্ছিলাম, কারণ মিস্টার সিং তো অফিসে আর পারাম এসব খায় না, তাই কমপ্লিমেন্ট দেওয়ার মতন সেই সময় কেউ ছিল না, আমি নিজে খেয়ে নিজেই কমপ্লিমেন্ট করছিলাম। চলো টাটা, ভালো লাগলে পাশে থাকবে, সাথে থাকবে, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে আজ আসি, সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।